বিয়েতেও অফার দিত কংগ্রেস। মোদি MODI, মার্ডার অফ ডেমোক্রেসি অফ ইন্ডিয়া। মানিক সরকার এবং মানিক সাহার মধ্যে অহংয়ের দিকে কোনো পার্থক্য নেই। সুদীপ বর্মনের চামড়া তুলে নেব আমরা, এই কথাটা কি অশ্লীল নয়? কিছু 25 বছর কংগ্রেস দল সিপিআইএম এর বিরুদ্ধে ছিল, তাহলে হুট করে কি বিজেপিকে সরানোর জন্যই সিপিআইএম কংগ্রেস জোট হয়েছিল? আমি মন্ত্রী হয়েছি, আমার ভাই তো কিছু ফ্যাসিলিটি নেবেন। এই ভদ্রলোক মুখ্যমন্ত্রী একটা করাপ্টেড মন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন কেন নিচ্ছেন না? তাহলে কি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় কি ভালো চলছিল? বিপ্লব দেব ভালো চালাতে পারেনি বলেই তো মানিক শাহকে বিজেপির নেতৃত্বরা মুখ্যমন্ত্রী বানিয়েছে প্যারাশুট দিয়ে। তারা মুরগির মতো ছিলালামু। পারবেন বিপ্লব বাবুকে, মানিক বাবুকে বলতেন মন্ত্রী উঠবেন, কাউকে নকল করবেন, গান গাইবেন, বউকে নিয়ে মঞ্চে উঠবেন, বাচ্চাকে নিয়ে মঞ্চে উঠবেন করছে, এবং এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। 2028 সালে 100% পরিবর্তন নিশ্চিত। নমস্কার, স্বাগত প্রত্যেককে বিভিন্ন অর্থনীতির পর্দায়। সঙ্গে আমি রয়েছে প্রিয়াঙ্কা। আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি রাখু দাস, এবং তৎসঙ্গে তিনি পশ্চিম বাংলার প্রাক্তন যুব কংগ্রেসের ইনচার্জও ছিলেন। তো প্রথমত আপনাকে অনেক অনেক স্বাগত বিভিন্ন অর্থনীতির পর্দায়। প্রথমত আপনার কাছে যে প্রশ্নটা থাকবে, যে এই যে আপনাদের গণ অবস্থান গেল, মূলত কোন কোন বিষয়ের উপর আপনারা নজর দিয়ে এই গণ অবস্থানটা করেছেন? দেখুন, কোন কোন বিষয়ের উপর নয়, স্পেসিফিকভাবে আমি যেটা বলবো যে জনগণের কথা বলাই কংগ্রেসের মূল এজেন্ডা। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হলো কংগ্রেসের মূল এজেন্ডা। কংগ্রেস যদি জনগণের ইস্যু নিয়ে কথা না বলে, কথা বলার মতো এই ভারতবর্ষে আর রাজনৈতিক দল কোথায়? আমি এটা বলবো যে দেখুন, এই রাজ্যে অনেকগুলো বিরোধী দল আছে, তাদের ভূমিকাগুলো বিধানসভার ভেতরে বা বাইরে দেখুন, আর আমাদের নেতারা বিধানসভার ভেতরে বা আমাদের সংখ্যা খুব কম হতে পারে, আমাদের বিধায়কের সংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের একজন বিধায়ক 100 সমান, আমাদের একজন কংগ্রেস কর্মী 100 অন্যান্য দলের কর্মী সমান। তো আমি বলতে চাই, যেটা আপনি বললেন যে কোন কোন দিকটা আমরা হাইলাইট করছি, এটা নয়, আমাদের এই যে রাজ্যের শাসক দল যেটা ঘুমের মধ্যে আছে বা লুট রাজত্ব কায়েম করেছে, সারা রাজ্য জুড়ে সন্ত্রাস রাজ থেকে শুরু করে আপনারা দেখেছেন যে রিসেন্টলি এই কিছুদিনের মধ্যে এই রাজ্যে যে একটা মানে বিভৎস পরিবেশ তৈরি হয়েছে, ওসিকে মঞ্চ থেকে মানে লাথি মেরে ফেলে দেওয়া হয়, বিডিওর মতো একজন আধিকারিকের উপর আক্রমণ করা হয়, সাধারণ মানুষ তো অহরহ অত্যাচারিত হচ্ছে। এই সব কিছুর প্রতিবাদ ভারতীয় জাতীয় কংগ্রেস করে, আর মানুষের অধিকার রক্ষার্থে, অধিকার আদায়ের লক্ষ্যে কংগ্রেস বদ্ধপরিকর লড়াই করতে। এবং যেমন দেখুন, খাদ্যের অধিকার থেকে শুরু করে বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার কংগ্রেস দিয়েছে, কাজের অধিকার কংগ্রেস দিয়েছে। তো কংগ্রেস দিতেও জানে, আর অধিকার লড়াই করে মানুষের জন্য অধিকার ছিনিয়ে দিতেও পারে কংগ্রেস মানুষকে। আর আপনি যেটা বললেন যে স্পেসিফিক কোন জিনিসটার জন্য, এটা স্পেসিফিক নয়, মানুষ যেখানে আক্রান্ত, মানুষ যেখানে বঞ্চিত, কংগ্রেস সেখানেই কথা বলে। আপনার কথা প্রসঙ্গে যদি বলি, যে ত্রিপুরা রাজ্যে জোট আমল আমরা দেখেছি, সিপিআইএমের 25 বছর দেখলাম, এখন বিজেপি চলছে, আপনার কি মনে হয় কোন আমলে রাজ্যবাসী বেশি ভালোভাবে সমস্ত কিছু চলছিল রাজ্যে? আমি জাস্ট এই কথাই বলবো, জুটামল অনেককে যারা আমাদের বিরোধী দলে আছেন, ওনারা জুটামলের, যে ছেলেটার জন্ম হয়েছে 93 পরে সেই বলে জুটামল, কিন্তু যে জুটামলের গল্প বলছে তার বাবা জুটামলের চাকরি পেয়েছে। যে ছেলেটা জুটামলের গল্প এখন শোনাচ্ছে, মানে জুটামলের কালো ইতিহাস, তার বাবা ঋণ মেলা নিয়ে, মানে কংগ্রেসের দেওয়া জুটামলের ঋণ মেলা নিয়ে পরিবার প্রতিপালন করেছে। তো আমি বলবো যে জুটামল মানে কংগ্রেসের যে 5 ইয়ার্স
88 থেকে 93 এবং সিপিএমের যে লং পিরিয়ড বা বিজেপি, কেন আমি বেস্ট কংগ্রেসকে বলবো, কারণ এই রাজ্যের কর্মচারীরা দেখছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারজি যে পে কমিশনটা দিয়েছিলেন, এই পে কমিশনটা যদি না দিতেন কর্মচারীদের সিপিএমের 25 বছরে কর্মচারীদের কি হতো। আমার এই কথাগুলো তো আমি মিথ্যে বলছি না, আপনার কমেন্টে মানুষ বলবে যে আমি এটা মিথ্যে বলছি না কি। যদি কংগ্রেস কর্মচারীদের পে কমিশন এইভাবে চিন্তা না করতো তাহলে কর্মচারীরা না খেয়ে মারা যেত। চাকরির জন্য কেউ মানে আমাদের ত্রিপুরা রাজ্যে তো মানুষ বেকাররা চাকরির সন্ধানে, কাজের অন্যান্য কাজের থেকেও বেশি চাকরির দিকেই বেশি লোভনীয়, যে একটা পার্মানেন্ট ইনকাম। যদি কংগ্রেস সেই পে কমিশনটা না দিত তাহলে কেউ সরকারি চাকরি কেউ করতো না। এবং 25 বছর সিপিএমের শাসনে কর্মচারীরা যে বঞ্চিত, 25 বছরের শাসনে সিপিএম কর্মচারীরা বলেছে যে সুধীরবাবু যদি আমাদেরকে মানে সেই পে কমিশনটা দিয়ে না যেতেন আমরা না খেয়ে থাকতাম। আর আসুন বিজেপির 7-8 বছরে বিজেপি বলেছিল 7ম পে কমিশন দেবে। এই রাজ্যের কর্মচারীরা, আমার বলতে হবে না, এই রাজ্যের কর্মচারীরাই বলে দেবেন বা বলছেন যে বিজেপি কতটা ধোঁকা দিয়েছে। এবং বিজেপি ধোঁকা দিয়েছে বলেই এই যে গেল এই নির্বাচনে 2023 সালের নির্বাচনে বিজেপি একটা সিটে জয়লাভ করেছে মাত্র, মানে একটা বেশি সিট, মেজরিটি পেতে 31-32 পেয়েছে। তো 5 বছরের মাথায় এত জনপ্রিয় সরকারটা এই অবস্থা কেন হলো? কারণ এই যে মানুষের সঙ্গে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, 2018 সালে 90% কর্মচারীরা বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু 5 ইয়ার্স পরে কর্মচারীরা ব্যাক করে নিয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন যে ভোট কাটাকাটির কারণে আমাদের বিজেপিকে আমরা একটা সিটের ব্যবধানে আমরা হারাতে পারিনি। যাই হোক, এই যে কথাগুলো বললাম, এই কথা থেকে স্পষ্ট বলা যায় যে কংগ্রেস বেস্ট। এছাড়া এটা আমি কর্মচারীর পার্ট বললাম, এছাড়া কংগ্রেস যেটা 5 বছরে যত চাকরি দিয়েছে, বহু চাকরি, মানে এটা গল্পের কথা, এটা মানে আমি বলবো যে ইলিগেলি। অনেকে বলছেন যে বিয়েতেও অফার দিত কংগ্রেস, গিফট। এবং বহু চাকরি, মানে কি বলবো, মানে চাকরি যেমন মানুষের ব্যাগের ঝুলিতে থাকতো কংগ্রেস আমল। এবং সিপিএম আসার পরে অনেকগুলো চাকরি সিপিএম মানে ক্যান্সেল করে দিয়েছে। তো দেখুন, কংগ্রেস লিগেলি হোক ইলিগেলি হোক 5 বছরে যত চাকরি দিয়েছিল, সিপিআইএম 25 বছরে তার অর্ধেকও দিতে পারেনি। আর বিজেপির তো আপনি বলুন না, প্রত্যেকটা বিধানসভায় ইন এভারেজ মানে ধরুন 50 অ্যাবাভ, বিলো 60 বা 64 বুথ আছে, মানে প্রত্যেকটা বুথ ধরুন 52, কোনো কনস্টিটিউন্সিতে 55, কোনো কনস্টিটিউন্সিতে 62, 58 এই ধরনের বুথ আছে। আপনি বলুন না, প্রত্যেকটা বিধানসভাতে প্রত্যেকটা বুথের 58 জন করে কি চাকরি হয়েছে? তাহলে কোথায়? তো ফার্স্ট কংগ্রেস, সেকেন্ড সিপিএম, থার্ড পজিশন বিজেপি। তো কংগ্রেসের এবং ঋণ মেলা, আপনি বলুন না, এই যে ঋণ মেলাটা, মানুষ লাইন ধরে ঋণ মেলা নিয়েছে। আর এখন লোন নিতে গেলে কি করতে হয় জানেন আপনারা? লোন নিয়ে যে ছোট ব্যবসায়ীরা যে বিজনেস শুরু করবে, কোথায় মানে সুযোগটা কোথায়? সুযোগ তো শুধু আদানি আম্বানির জন্যই সুযোগটা, কিন্তু সাধারণ মানুষের কোথায়? তো এই সব কিছু মিলিয়ে আপনি বলুন না বেস্ট কোন পার্টি? আপনি বলবেন কংগ্রেস। আপনি যেটা বললেন যে সিপিআইএমের কথা, তাহলে আপনারা কেন সিপিআইএমের সাথে জোট করেছিলেন যদি সিপিআইএমের এতগুলো ব্যাপার নিয়ে আপনারা বিরোধিতা করছেন? বা আমরা দেখেছি 25 বছর কংগ্রেস দলও সিপিআইএমের বিরুদ্ধে ছিল, তাহলে হুট করে কি বিজেপিকে সরানোর জন্যই সিপিআইএম কংগ্রেস জোট হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো রিজন? দেখুন, সবচেয়ে বড় কথা হলো কংগ্রেস ডেমোক্রেসিতে বিশ্বাস করে। আপনারা দেখেছেন যে এখন জুডিশিয়ারির থেকে শুরু করে ইলেকশন কমিশন, ইডি, সিবিআই সব কিছুর মধ্যে রাজনৈতিক চাপ আপনারা দেখতে পাচ্ছেন। আপনি বলুন না, কংগ্রেসের এত লং পিরিয়ডের শাসনে
কংগ্রেস জুডিশিয়ারিতে, ইলেকশন কমিশনে, ইডি, সিবিআইয়ে কখনো কোনো হস্তক্ষেপ করেছেন? করেননি, কারণ কংগ্রেস ডেমোক্রেসিতে বিশ্বাস করে। যদি জুডিশিয়ারি, জাস্ট একটা এক্সাম্পল দেখাই, আমাদের ইন্দিরা গান্ধীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার প্রধানমন্ত্রীত্ব পদ চলে গেছিল, যে জাজ মানে অর্ডার দিয়েছিলেন এলাহাবাদ, উত্তরপ্রদেশের এলাহাবাদ কোর্ট, আমি বলতে চাই পারতেন না আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি? আয়রন লেডি, ভারতবর্ষের যতজন প্রধানমন্ত্রী এসছেন তার মধ্যে অন্যতম শক্তিমান প্রধানমন্ত্রী। দেখেছেন নরেন্দ্র মোদীজি, মানে ট্রাম্প বলেছে সিজফায়ার, নরেন্দ্র মোদীজি বলেছিলেন সারেন্ডার মহাশয়। কিন্তু ইন্দিরা গান্ধীজি, আপনারা জানেন ইন্দিরা গান্ধীজি পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হয়, সব কান্ট্রির সঙ্গে উনি যোগাযোগ করেছেন। আমেরিকা সঙ্গে উনি কথা বলে এটা, এই যে বাংলাদেশের উপর যে অত্যাচার, এটা বন্ধ করার জন্য উনি আমেরিকাকে প্রস্তাব দিয়েছিলেন যে সর্ট আউট করার জন্য। আমেরিকা তখন পাত্তা দেয়নি। তখন ইন্দিরাজি বলেছেন, আমি যখন শুরু করব কেউ থামাতে পারবে না। যখন পাকিস্তানকে অ্যাটাক করে পাকিস্তানকে দুভাগ করে দিল, আমেরিকা কতবার চেষ্টা করেছে ইন্দিরা গান্ধীকে থামার জন্য, ইন্দিরা গান্ধীজি শুনেননি। এটাই ইন্দিরা গান্ধী। তো সেই শক্তিমান ইন্দিরা গান্ধী একজন জাজকে ট্রান্সফার করতে পারেননি, নিজের পছন্দের লোককে বসাতে পারেননি। পারতেন, কিন্তু কেন করেননি? এই কারণে করেননি, কংগ্রেস ডেমোক্রেসিতে বিশ্বাস করে। তো সিপিএমের সঙ্গে আমরা কেন অ্যালায়েন্সে গেলাম? এই ডেমোক্রেসিটাকে মানে বিজেপি প্রতিদিন ধর্ষণ করছে, মার্ডার করছে। আমি এই যে মুদি MODI, মার্ডার অফ ডেমোক্রেসি অফ ইন্ডিয়া, মুদির নামের মধ্যেই আছে যে ডেমোক্রেসি হত্যা। তো ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য কংগ্রেস স্যাক্রিফাইস করতে জানে, আর সিপিএমের সঙ্গে অ্যালায়েন্স নয়, সিট শেয়ারিং, এবং সিট শেয়ারিং ক্ষমতায় আসার জন্য নয়। কংগ্রেস স্যাক্রিফাইস করেছে। কীভাবে স্যাক্রিফাইস করেছে? 5 বছর 18 নির্বাচনের পরে সিপিএমকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায়নি। 16 জন বিধায়ক ছিল সিপিআইএমের, কংগ্রেসের 0, কিন্তু ময়দানে কংগ্রেস ছিল। কংগ্রেস 2018 সালের 1.5% ভোট পেয়েছিল বিধানসভায়। 1 বছরের মাথায় 2019 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রায় 30% ভোট শেয়ার ইনক্রিজ হয়েছিল, এবং সিপিআইএম 3 নম্বর পজিশনে চলে এসেছিল। দেখুন, এডিসিতে সিপিএম প্রথম ছিল, এডিসিতে সিপিএম 3rd পজিশনে চলে এসেছিল, তিপ্রামথা ফার্স্ট, বিজেপি 2nd। মিউনিসিপ্যাল ইলেকশনে টিএমসি পার্টি, নতুন একটা পার্টি এসে 2nd পজিশন হয়ে গেল, সিপিএম 3rd পজিশন, বিজেপি 1st পজিশন। তো আমরা কেন এই সব পরিস্থিতি মিলিয়ে দেখলাম যে সিপিআইএম ওনাদের সিট ছাড়তে নারাজ, কিন্তু ওনারা অ্যাক্টিভিটিও করবেন না। ওনারা অ্যাসুরেন্স করেছিলেন যে ওনারা 16 জন বিধায়ক আছেন, এবং ওনারা প্রধান বিরোধী দল 2018 সালে, এবং ওনাদের যে ভোট শেয়ারটা ওনারা প্যাক্ট মানে ধরে রাখতে পেরেছেন। অতএব 2023 সালে যদি কংগ্রেস কম সিটে কন্টেস্ট করে, হয়তোবা তারা বিজেপিকে হারাতে পারবে। আমাদের দলে কি মুখ্যমন্ত্রী ম্যাটেরিয়াল কেউ নেই? কিন্তু আমাদের দলের জিতেনবাবুর থেকে তো আমাদের নেতাদের কি কোয়ালিটি কম? কোন অংশে কম? সারা রাজ্যের মানুষ দেখছেন 11 জন বিধায়ক, আর আমাদের 2-3 জন বিধায়ক কাফি। 2-3 জন বিধায়কের মানে তটস্থে বিজেপি বেসামাল। তো কেন আমরা স্যাক্রিফাইস করলাম? স্যাক্রিফাইস এই কারণে করলাম, মানুষ চাইছে বিজেপি, যে মানে মানুষকে বিজেপি ইনভাইট করেছিল আমাদের বাড়িতে আসো, ইলিশ মাছ দিয়ে খাওয়াবো, ডাইরেক্টলি ইনভাইটের সময়। কিন্তু নিয়মে মানুষ কি মানে ম্যাক্সিমাম বাড়িতে বলে আমাদের বাড়িতে 4টা ডাল ভাত খাওয়ার নিমন্ত্রণ রইল, এইভাবে বলা হয়। কিন্তু বিজেপি প্রথমবার এসে বলছে
আমাদের বাড়িতে যাবেন, ইলিশ মাছ দিয়ে খাওয়াবো। মানুষ তো ভাবলো আরে বাবার ইলিশ মাছ খাওয়াবে, ঠিক আছে যাওয়া যায়, খেয়ে আসি। গেলেন, গিয়ে দেখলেন কেসকি মাছ। আরে বিজেপি মানে কংগ্রেস তো ডাল ভাতের কথা বলে রুই মাছ তো খাওয়ায়, কাতল মাছ তো খাওয়ায়, কিন্তু ইলিশের কথা বলে কেসকি। এত বড় ধোঁকাবাজ, এদেরকে রাখা যায় না। জাস্ট আমি একটা মানে একটা গল্পের মাধ্যমে বললাম আর কি। তো মানুষের ম্যান্ডেটটাকে আমরা সম্মান দিতে গিয়ে, এবং সিপিএমও আমাদেরকে বলেছিল যে ওনাদের ভোট ব্যাংকটা ওনারা ধরে রাখতে পেরেছেন। আমরা আমাদের স্যাক্রিফাইস করেছি, আমাদের ইম্পর্টেন্ট সিটগুলো আমরা ছেড়ে দিয়েছি, যার ফলশ্রুতিতে আমরা দেখলাম কি রেজাল্ট জিরো। এই জিরোটা এই কারণে হয়েছে যে সিপিএম তার ভোট ব্যাংকটাকে ধরে রাখতে পারেনি। তার জন্য এখন আমরা একলা চলো নীতিতে চলছি। 2000 মানে এই 26 এডিসি নির্বাচনের পরেই কংগ্রেসের স্ট্যান্ড পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, এবং কংগ্রেস আগামী দিন কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে সেটা এস্টাবলিশড হবে। আপনি তো যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, তো ত্রিপুরাতে এই কংগ্রেসের যে যুবকদের যে ঢলটা সেটা দেখা যায় না। একদিকে আমরা যদি দেখি যে বিজেপির যুব মোর্চা রয়েছে, তারা সব সময় অ্যাক্টিভলি কাজ করছে, যে কোনো কিছুতে তাদের একটা অ্যাক্টিভ কাজ দেখা যাচ্ছে। তো সেইভাবে যুব কংগ্রেস সবসময় প্রচারে থাকছে না, বা যদি গোটা কংগ্রেস দলটাকেই বলি সবসময় প্রচারে থাকছে না, হঠাৎ প্রচারে আসছে আবার গায়েব হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কেন হচ্ছে? দেখুন, প্রথম কথা হলো যেটা আপনি বলছেন যুব কংগ্রেস, আমি আমার পিরিয়ডের কথাই বলি। আমি যে পিরিয়ডে প্রেসিডেন্ট ছিলাম 5 টাইমস আমার উপর অ্যাটাক হয়েছে, আমাকে জেলে পাঠানো হয়েছে। আমি একা নই, আমার সংগঠনের একাধিক মানে আমাদের ভাইস প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে একাধিক যুব কংগ্রেসের লিডারশিপ জেলে গেছে। আপনি বলুন, যদি এই জেলে যাওয়াটা কেন? এই জেল যাওয়ার, আপনি যদি ঘরে চুপচাপ বসে থাকেন আপনাকে জেলে ঢুকিয়ে দেবে না তো? নিশ্চয়ই আপনি কোনো কাজ করছেন বলে আপনাকে জেলে ঢুকিয়েছে। তো যুব কংগ্রেস ময়দানে ছিল বলেই এতবার, আপনি বলুন না, ত্রিপুরা রাজ্যে বিরোধী দলের নেতা সবচেয়ে বেশি মার সুদীপবাবু এবং রাখুদাস ছাড়া আপনি বলুন কটা লিডার মার খেয়েছে? বলবেন মানে মার কেন খেয়েছি আমরা? আমরা রাস্তায় ছিলাম, আমাদের তৎকালীন প্রেসিডেন্ট বিরজিৎ সিনহাজির উপর আক্রমণ হয়েছে, আমাদের বর্তমান প্রেসিডেন্ট চরিলামে উনি এবং আমাদের ইনচার্জের উপর আক্রমণ হয়েছে। এই কি বলে মজলিশপুর কনস্টিটিউন্সিতে আমাদের যে মেইন ইনচার্জ অজয় কুমারজির উপর আক্রমণ হয়েছে। আপনি বলুন না সিপিএমের কতজন নেতারা মার খেয়েছে? হ্যাঁ খেয়েছে, যারা কৃতকর্মের ফল বাড়িঘরে গিয়ে মারধর করেছে। ময়দানে কারা মার খেয়েছে? বাড়িঘরে কেন মার খেয়েছে? কারণ পাবলিক জনরোষে মার খেয়েছে। মানিক সরকারকে ওনার কনস্টিটিউয়েন্সিতে কালো পতাকা দেখিয়েছে কেন? ঢিল মেরেছিল কেন? রোজভ্যালির কেলেঙ্কারির নায়ক বলে। কিন্তু আমরা তো সরকারি নেই, আমাদেরকে কেন আক্রমণ করলো? আমাদেরকে আক্রমণ এই কারণেই করলো কারণ আমরা ময়দানে ছিলাম, বিজেপির যে শক্ত ভিত তাকে আমরা নাড়াচ্ছিলাম, তাই বলেই আমাদেরকে এতবার আক্রমণ, এতবার জেলে পাঠানো। তো আপনি যদি বলেন যে যুব কংগ্রেস বা কংগ্রেস ময়দানে নেই, তাহলে এই আক্রমণগুলো কেন? তো এটা আপনার কথার সঙ্গে আমি সাপোর্ট করছি। বর্তমানে আমরা দেখছি যে যদি একটু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আসে, বিজেপির মধ্যেই একটা গোষ্ঠী কোন্দল চলছে, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? বিজেপির মধ্যে গোষ্ঠীকুন্দল, এটা তো প্রত্যেকটা লোকের চোখে এখন মানে ক্লিয়ার জলের মতো, এবং এই গোষ্ঠীকুন্দলকে আমরা খুব এনজয় করছি। কারণ বর্তমানে এবং প্রাক্তনের মধ্যে যে লড়াই আমরা খুব এনজয় করছি, এবং তাদের এই লড়াইয়ের মধ্য দিয়ে 2028 সাল আমাদের হবে। সেই প্রসঙ্গে যদি বলি যে আপনাদের দলের যিনি বিধায়ক সুদীপ রায় বর্মন, ওনাকে দেখি যে প্রাক্তনকে নিয়ে সমালোচনা করছে, প্রাক্তনের বিরোধিতা করছেন, এবং বর্তমান যিনি রয়েছেন ওনারকে নিয়ে উনি গুণগান গাইছেন, বলছেন যে ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, উনি সঠিক পথে চলতে চাইলেও প্রাক্তন ওনাকে আটকিয়ে দিচ্ছেন। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটার উত্তর সুদীপবাবু ভালো করে দিতে পারবেন, উনি কেন কোন পরিপ্রেক্ষিতে বলেছেন।
আমি এটা জিতেন বাবুকেও দেখেছি, হ্যাঁ জিতেন বাবুকেও এই জিতেন বাবু আপনি আমার বেস্ট হবে এই উত্তরটা ওনাদেরকে বললেই ওনারা ভালো করে দিতে পারবে। তবে আমি যদি বলেন আমাদের কংগ্রেস পার্টির স্ট্যান্ড যে আমরা বিজেপির বিরুদ্ধে, এমন তো নয় যে আর আপনি বলেছেন আমি শুনিনি, কিন্তু মানে সুদীপবাবু কখন বলেছেন আমি অ্যাকচুয়ালি এটা আমি রিভাইজ করতে হবে আমার, কিন্তু যদি বলে থাকেন আমি এটা সুদীপবাবুকেই জিজ্ঞেস করলে বেস্ট হবে। কিন্তু আমি জিতেনবাবু বলেছেন আমি শুনতে পেয়েছি। দেখুন, সিপিআইএমের কাছে রাহুল গান্ধী ভালো কিন্তু কংগ্রেসটা খারাপ, বিজেপির কাছে সিপিআইএমের কাছে মানিক সাহা ভালো, বিজেপি খারাপ হতে পারে, কিন্তু আমাদের কাছে আমরা যারা মানে লয়াল কংগ্রেসজি, আমাদের কাছে বিজেপি দলটা খারাপ এবং বিজেপি দলটা যিনি পরিচালনা করছেন উনি অবশ্যই খারাপ। কারণ বিজেপি দল তো আর কথা বলতে পারে না, যে ব্যক্তি যেভাবে পরিচালনা করবেন দল সেইভাবেই যাবে। ধরুন মানিক সাহা এখন বর্তমান মুখ্যমন্ত্রী, আমি তো বলবো উনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। আমার দেখা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে মানে ভাগ্যবান, মানে যিনি প্যারাশুট দিয়ে এসছেন, ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে প্যারাশুট দিয়ে হঠাৎ করে মুখ্যমন্ত্রী হওয়া, যার কোনো রাজনৈতিক অস্তিত্বই ছিল না অতীতে, এমন লোক মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, মানে এটা আশ্চর্যের ব্যাপার। আর ভারতবর্ষের মধ্যে যত মুখ্যমন্ত্রী আছে, এত ফেল মুখ্যমন্ত্রী মনে হয় না কেউ আর দেখেছে। অনেকেই বলতে পারে যে উনি খুব নিপাট ভদ্রলোক, আমি ভদ্রলোক ওনাকেই বলবো। আপনি বলুন না রিসেন্টলি কিছু ঘটে যাওয়া ঘটনা, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী বটে, ওনার পুলিশ অফিসারকে মারধর করা হলো। এই যে আসামিদের সকালে অ্যারেস্ট করলো, বিকালে বেল হয়ে গেল। একবার ভাবুন, একটা কর্তব্যরত অফিসারের উপরে প্রাণঘাতী হামলা করার পর যাদের বেল হয়ে যায়, একবার ভাবুন মানে কিভাবে মানিক সাহাজি সরকার বা প্রশাসন চালাচ্ছেন। আপনি বলুন, এই যে স্ট্রাইকের নামে ওনার শরিক দল যা করলেন, কোথায় এই যে কমলপুরের ঘটনাটা যেটা হলো, আপনি বলুন এখন অবধি আপনারা জানতে পেরেছেন যে এই ঘটনাটা কেন হলো? আসলেই কি এটার সঙ্গে তিপ্রামথা জড়িত, কি না আসলে এটার সঙ্গে সিপিএম জড়িত, না এটার সঙ্গে বিজেপি জড়িত, এটা কেন করা হয়েছে, না জাতি দাঙ্গা লাগানোর জন্য করা হয়েছে? কোনো ইনভেস্টিগেশন কোনো কিছু পেয়েছেন আপনারা? কোনো রিপোর্ট পেয়েছেন? পাননি। তাহলে এই পরিস্থিতিতে ইন্ডিজিনিয়াস এবং বাঙালির মধ্যে যে একটা অস্থির পরিবেশ তৈরি করার জন্য কে দায়ী? আমি বলবো মুখ্যমন্ত্রী। যদি অপোজিট পার্টি স্ট্রাইক ডাকে বা এটা করে, কন্ট্রোলিং পাওয়ার কেন মুখ্যমন্ত্রীর নেই? এবার আসুন দুই বিধায়কের কনভারসেশনে আসি। তফাজ্জল হোসেন কি বলেছেন? সত্য বলেছেন, মিথ্যে বলেনি। যে আমি প্রাক্তন এমপি এবং বর্তমান এমপি দুজনের মানে লোকসভার দুজনের এমপির কাছে আমি একটা ফান্ড চেয়েছিলাম এই ডেভেলপমেন্ট কাজের জন্য, ওনারা দেননি, কিন্তু এটা আমাকে বর্তমান রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। অপরাধ কোথায়? মানিক সাহাজি বা ওনার পার্টি তাকে শোকজ করল, কিন্তু যে বিধায়ক বা যে মন্ত্রী ক্যামেরার সামনে এক্সপোজ করলো নিজেকে, এবং শুধু নিজে নয়, সে কি বলেছে? আরও মন্ত্রীরা এভাবে করে থাকেন। কি করেন? সোর্স মানি কালেক্ট করেন, বিভিন্ন কন্ট্রাক্টর থেকে কালেক্ট করা হয় সোর্স মানি। তো এই যে কাটমানির কথাটা বললেন, এবং সংবিধানের নামে শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, কি বললেন? আমি মন্ত্রী হয়েছি, আমার ভাই তো কিছু ফ্যাসিলিটি নেবেন। এই যে আনকনস্টিটিউশনাল কথাবার্তা বললেন, অফেন্সিভ কথাবার্তা বললেন, কোথায় মুখ্যমন্ত্রীর ভূমিকা? কোথায় মুখ্যমন্ত্রীর স্টেপ? কোথায় তার বিরুদ্ধে কি অ্যাকশন নিলেন মুখ্যমন্ত্রী? তো এই যে ভদ্রলোক মুখ্যমন্ত্রী বলছেন, এই ভদ্রলোক মুখ্যমন্ত্রী একটা করাপ্টেড
মন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন কেন নিচ্ছেন না? এই কারণে নিচ্ছেন না, যদি আমি জানি না, যদি নিয়ে থাকেন আগামী দিন তাহলে হয়তো বা উনি আমি বলবো মুখ্যমন্ত্রী ভদ্রলোক। তাহলে কি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় কি ভালো চলছিল? আমি এটাই বলছি, যদি মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী যদি অ্যাকশন না নিয়ে থাকেন, আমি বলবো যে ওনার মুখোশের আড়ালে, মানে ভদ্রলোকের মুখোশের আড়ালে একজন শয়তান লুকিয়ে আছে, এবং এই মুখ্যমন্ত্রী এইসব মন্ত্রী বা এমএলএর থেকে কাটমানি নিচ্ছেন, যার কারণেই করাপ্টেড নিজে বলেছেন, এটা অন্য কেউ বলেনি, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। কেন নিচ্ছে না? কি ভয়? তো এর মানে বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী ভদ্রতার আড়ালে কি। আর দেখুন, বিজেপি আমি কখনো করিনি কোনো পার্টি। আপনি বললেন যে বর্তমান প্রাক্তনের মধ্যে কম্পারিজম বিজেপির কর্মীরাই করবে, কিন্তু আমি বলবো বিপ্লব দেব ভালো চালাতে পারেনি বলেই তো মানিক শাহকে বিজেপির নেতৃত্বরা মুখ্যমন্ত্রী বানিয়েছে প্যারাশুট দিয়ে। তো অবশ্যই বিপ্লব দেব থেকে, এটা তো ফ্যাক্ট, বিপ্লব দেব লড়াই করেছে বিজেপিকে ক্ষমতা আনার জন্য। এটা তো ফ্যাক্ট যে বিপ্লব দেবের প্রতি বহু বিজেপি কর্মীর ইমোশন আছে, কারণ এই লোকটা মাঠে ময়দানে দুঃসময়ে লড়াই করেছিল। যার কোনো লড়াইয়ের ইতিহাস নেই তাকে প্যারাশুট দিয়ে এনে দিয়েছেন। কেন? বিপ্লব দেবের থেকে ভালো হবে। তো আমি তো বলবো, মানে বিপ্লব দেব আর ওনার মধ্যে পার্থক্যটা কোথায়? এত শিক্ষিত মুখ্যমন্ত্রী হয়, পার্থক্য কোথায়? তো দুজন তো একই মুদ্রার এপিট ওপিট, চেঞ্জ কোথায়? চেঞ্জ তো হয়নি। এই জন্যই তো মানুষ পরিবর্তন চাইছে, এবং 2028 সালে 100% পরিবর্তন নিশ্চিত। এই মুহূর্তে আমরা জানি যে ডিসেম্বরে একটা অনুষ্ঠান রয়েছে, ইউনিটি প্রোমো ফেস্ট, যেটা ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের আওতায় করা হয়। তো কোথাও কি মনে হয় যে এই প্রোগ্রামগুলোর দ্বারা সত্যি কি ত্রিপুরা ট্যুরিজমের কোনো ডেভেলপড হচ্ছে, বা এত যে টাকা, রাজ্যের টাকা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেগুলো থেকে কি ত্রিপুরা ট্যুরিজমের আদৌ কোথাও কি ডেভেলপড হচ্ছে? দেখুন, এগুলো হলো আইওয়াশ। এই সরকারটা ফ্ল্যাক্সের সরকার চলছে। আমরা বলুন না ট্যুরিজম মন্ত্রীর কথা, সবার কথাই, শুধু ট্যুরিজম মন্ত্রী নয়, সারা রাজ্যে ফ্ল্যাক্স লাগিয়ে কি বলছেন? ফ্ল্যাক্স লাগানো হচ্ছে ত্রিপুরেশ্বরী মাকে পায়ের নিচে। যখন সারা রাজ্যবাসী সমালোচনা করতে শুরু করলেন, ভয়ে কি বললেন আমি জানি না। এই যে এত, তারপরে মানে তড়িঘড়ি করে এই ফ্ল্যাক্স উঠানো হলো। আপনি বলুন না, কার বাবার আদ্য শ্রাদ্ধ পড়ে গেছে যে আর একটা লোকের আমি ছবি লাগিয়ে প্রচার করব? বলুন না, ড্রেসিং ছবি লাগিয়ে বলুন না, মানে কার বাবার শ্রাদ্ধ আটকে গেছে যে আমি সুশান্ত চৌধুরীর ফটো পোস্টারিং করে আমি আমার টাকা খরচ করে আমি করব? বলুন, আছে কেউ এই ত্রিপুরা রাজ্যে উইদাউট বেনিফিট? তো এটা কার টাকা? ট্যুরিজম কি বিধায়ক কি বলেছেন? বিধায়ক প্রেস কনফারেন্স করে বলেছেন ট্যুরিজম ডিপার্টমেন্ট করেছে, আর মন্ত্রী বলেছেন না এটা আমি জানি না। তড়িঘড়ি উঠানো হলো, আবার ফ্ল্যাক্স লাগানো হলো। এই যে ফ্ল্যাক্স লাগানো হলো শুভেচ্ছা দীপাবলির, তাতে রাজ্যবাসীর কী হলো? লাভটা কোথায়? এই টাকাটা, এত টাকা, এই যে সারা রাজ্যে ফ্ল্যাক্স লাগানো হয়েছে, এই টাকাটা কার? জনগণের টাকা। তো এই যে ওনারা এই যে প্রোমো ফেস্টটা যে হচ্ছে, কি করবেন? মন্ত্রী উঠবেন, কাউকে নকল করবেন, গান গাইবেন, বউকে নিয়ে মঞ্চে উঠবেন, বাচ্চাকে নিয়ে মঞ্চে উঠবেন, বা আরও বন্ধু বান্ধবী থাকলে তাদেরকে নিয়ে ডান্স করবেন, ফটোশ্যুট করবেন, পোস্ট করবেন। এই যেটা তাদের পার্টিটাকে, মানুষের পার্টি না তো, ভারতীয় জনতা পার্টি না, জনতার পার্টি না, এটা শুধুমাত্র কিছু নেতাদের এনজয় করার একটা ক্লাব মাত্র। বলুন না, সারা রাজ্যে প্রত্যেকটা বিধানসভায় 40-50 জন মানুষের রোজগার বাদ দিয়ে, মানে তাও বাঁকা পথে বাদ দিয়ে রাজ্যের মানুষের কোথায় ডেভেলপ হচ্ছে? তো এই যে প্রোমো ফেস্ট বা এইগুলি সবগুলো আইওয়াশ, নিজেদের কে মানে আনন্দ ফুর্তির মধ্যে মানে নিজেদের কাটানোর জন্যই এগুলি, এবং রাজ্যের যে জনগণের টাকাটা লুট। যেমন ধরুন এই প্রোগ্রামে আপনি কি মনে করেন না যে লক্ষ লক্ষ টাকা নয়ছয় হবে? এই টাকাটা কার? সরকারি কোষাগারের টাকা, পাবলিকের টাকা। এই টাকাটা ধরুন
আপনি বলুন না, যেমন আমরা যে কি বলেন নির্মহল মানুষ যাচ্ছে, এই যে নৌকা দিয়ে যাচ্ছে, কত টাকা একটা নৌকা ভাড়া? যদি ভাবতাম যে ট্যুরিজম ডিপার্টমেন্ট ফ্রি নৌকা ভাড়া করে দিল, যে ফ্রি অনেকগুলো নৌকা কিনে তৈরি করে, ভাবলাম যে তাহলে ভাবতাম পাবলিকের কমসে কম এই ভাড়াটা তো বাঁচলো। তো পাবলিকের জন্য এই ডিপার্টমেন্ট কি করছে? এখন বলছে যে শহরের মধ্যে গোলাপি কালারের অটো থাকবে, শহরের বাইরে মানে এরা শহরের বাইরের অটোগুলো, আপনি একবার ভাবুন, এই যে অটোর কালারগুলো করা হবে, এই অটোর কালারের পয়সাটা কে দেবে? এবং কি ধরনের একটা বিশৃঙ্খলা শুরু হবে? ধরুন আপনি আসছেন জিরানিয়া থেকে, আপনি আসছেন বিশালগড় থেকে, একটা বিশালগড় অটোর মধ্যে তো আর কালার থাকবে না। আপনি এয়ারপোর্ট যাবেন, আপনি কত জায়গায়, বা আপনি হাসপাতাল যাবেন, বা আপনি কি বিশালগড় থেকে একটা অটো রিজার্ভ নিয়ে আসতে পারবেন না? তাহলে এই যে হজরলব গল্পগুলো কেন করা হয়? এগুলি জাস্ট প্রচারে থাকার জন্য, আর মানুষের আইওয়াশ করে মানুষকে মূল মোটিভ থেকে সরিয়ে দেওয়ার জন্য। এই যে কয়েকটা দিন ধরে সারা রাজ্যে যে গণ্ডগোল, সবগুলো সেটিং রাজনীতি। কারণ এই মানুষ ন্যারেটিভের পেছনে ভাগে। যদি এই ঘটনাগুলো রাজ্যে না ঘটতো, এই প্রোমোফেস যদি না হতো, তাহলে মানুষ বলতো আমার চাকরি কোথায়, আমার রেগার মজুরি কেন বৃদ্ধি হলো না, আমার 100 দিনের কাজ কোথায়। কিন্তু মানুষকে এই সারা রাজ্যে দাঙ্গার পরিবেশ তৈরি হচ্ছে, মানুষ নিজে প্রাণ বাঁচানোর জন্য চাকরির কথা ভুলে গেছে, রেগার ওয়েজেসের কথা ভুলে গেছে, 100 দিনের কাজের কথা ভুলে গেছে। মানুষ বলছে যে না, এখন প্রাণ বাঁচাতে হবে বাবা আগে। তো এগুলি সব মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই হিটলার নীতি গ্রহণ করেছে বিজেপি। আমরা দেখলাম কিছুদিন আগে রেলে করে ত্রিপুরা রাজ্যে বেআইনিভাবে কফ সিরাপ এসছে এবং এখনও পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই বিষয়টা নিয়ে কী বলবেন? এখনও পর্যন্ত মূল যে মাথা রয়েছে তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি, বা সেই বিষয়টা এখনও পর্যন্ত অজানা। ইভেন কি গতকাল যখন এই অরুণ ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে, তখন সাংবাদিকদের পর্যন্ত সেই জায়গাতে যেতে দেওয়া হয়নি, যে না ওনার সামনে থেকে আপনারা ভিডিও নিতে পারবেন না, বা সেটা আমরা ওনাকে এক কথায় বলতে পারি যে পুলিশ একটা ব্যারিকেড দিয়ে রেখেছে, যে না ওনার আশপাশে অন্য সাংবাদিক বা অন্য কেউ যেন এসে ফটো না তুলে, বা আলাদাই একটা আমেজ দেখা যাচ্ছে পুলিশের মধ্যে ওনাকে নিয়ে। তো এই বিষয়টা নিয়ে কী বলবেন? দিদিমণি, এটা নর্মাল একটা কথা, মানে বাচ্চা পর্যন্ত বুঝে। কোথায় ধরা পড়লো? জিরানিয়ায়। কোথা থেকে আসছে এই ট্রেনটা? এই ট্রেনটা তো ধর্মনগর থেকে আসছে না, পুরো বিজেপির রাজ্য আসাম হয়ে আসছে। তো এতটা গেট পাড়ে দিয়ে এসে জিরানিয়ায় পুষলো, আপনার কি মনে হয় কোথাও? এবং এটা একটা প্যাকেট না, কিন্তু পুরা ওয়াগান। তো আপনার কি মনে হয় যে এটার মধ্যে মানে এই 3 জনই জড়িত? আর এটার মধ্যে ওরা তো আমি বলবো, মানে কি বলবো, এই ছোট ছোট কি বলে ট্যাংরা মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ তো পড়ে বাকি রইল। তো এই যে কেন, যদি হয়তো আমার মনে হয় কেন পুলিশ মানে সাংবাদিককে তার কাছে যেতে দিল না? এটা পুলিশ নাও যেতে দিতে পারে, কিন্তু এটা ফ্যাক্ট, বহু আসামিদের থেকে স্টেটমেন্ট নেওয়া যায়। তার কথা বলার অধিকার তো নিশ্চয়ই আছে। আমি অ্যারেস্ট হয়েছি, কিন্তু আমি কথা বলতে পারবো না। আমি জেলের বাইরে যেতে পারবো না, কিন্তু আমি কেন কথা বলতে পারবো না? তো এটা অর্থ হলো হয়তো বা উনি যদি কারোর নাম বলে ফেলেন, পুলিশের তো ভয় আছে। তো আমি এটা বলবো যে এটার সঙ্গে 100% প্রশাসন জড়িত, এবং কে ইনভেস্টিগেশন করবে এটা? আমি যদি এখন বস হয়ে থাকি, আপনি যদি বলেন যে আমার বিচারটা আমার উপর করব, তাহলে কতটা বিচার হবে? তো এটা প্রশাসনের আগাগোড়া প্রত্যেকটা লোক এটার সঙ্গে জড়িত, যার ফলে যারা এটার সঙ্গে ইনভলভ আছে তারা এত বড় একটা ক্রাইম করার মতো এরা সাহস পেয়েছে, কারণ এদের উপর সবচেয়ে বড় মাথা ওদের উপর আছে বা ছিল। কিন্তু কেন ধরা পড়লো, প্রশ্নটা হলো। আপনার কি মনে হয় বিজেপির 7 বছরে এই প্রথম এটা এসছে? আপনি বলুন না, প্রতিদিন ড্রাগস ধরা পড়ছে, ধরা পড়ে যাচ্ছে কোথায়?
একাংশ পুলিশ জড়িত এটার সঙ্গে, নেতা জড়িত। কি করে? ধরুন একটা অসহায় কাউকে এটার মধ্যে, আমি অনেক ক্লায়েন্ট আমরা পেয়েছি যে কোনোভাবে এটার মধ্যে ইনভলভ হলো, মালটা নিয়ে বেরোচ্ছে, ওই লোকটাই পুলিশকে বলে দিল, নিয়ে যাচ্ছে, গ্রেফতার করলো, দেখালো যে আমরা ধরেছি ড্রাগস। এই ড্রাগসটা আবার কোথায় চলে যাচ্ছে? ওই মেইন প্যাডলারের কাছে। এখান থেকে কে পয়সা পাচ্ছে? পুলিশও পাচ্ছে, আবার ওই যে মেইন প্যাডলার সে তো পাচ্ছেই, আর ওই যে প্রথম ইনভলভ হলো বিজনেসে সে জেলে চলে গেল। তো এই রাজ্যে এইগুলি চলছে। তো আমি যেটা বলছি, এই মালটা ধরা এই কারণেই পড়েছে, ভাগ বাটোয়ারা নিয়ে যখন ঝামেলা হয়ে গেছে তখন এই মালটা ধরিয়ে দিয়েছে। এবং আপনি দেখবেন এখানেও অনেক বড় ঘোটালা আছে। এটা হয়তোবা এক্সপোজ হতে পারে যদি ওই নেতৃত্বদের যারা এটার মধ্যে ইনভলভ আছে তাদের সময় খারাপ থাকে। আর এই ঘটনার সঙ্গে আমি তো বলবো মানে সব কিছু মিলিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর জন্য এই সারা রাজ্যে এই ঘটনা ঘটছে এবং এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত, এটা কি আপনার নিজস্ব ও ব্যক্তিগতভাবে আপনি বলছেন, নাকি আপনি বলতে পারেন যে রাজ্যবাসীও সেইখানে একই মত হবে? যে মুখ্যমন্ত্রী, আমরা যখন বিপ্লব বাবুকে চেঞ্জ করা হলো আমরা ভাবলাম যে না, এটা শিক্ষিত মুখ্যমন্ত্রীকে দিল। আমি বিরোধী দল করে আমি তো বিরোধিতা করবই, আমি আমজনতার কথা বলছি যে একটা শিক্ষিত মুখ্যমন্ত্রী একবার ভালো হবে। এবং বনেদি পরিবারের মুখ্যমন্ত্রী, আপনি বলুন না, এই মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ কি সরকারি কাজে ইনভলভ নয়? তো মুখ্যমন্ত্রীর পরিবারের একটা লোক যদি একটা সরকারি, ধরুন একটা রাস্তা কনস্ট্রাকশন কাজ করছেন, তো তাকে তো মুখ্যমন্ত্রীর ভাই বা মুখ্যমন্ত্রীর ছেলে, একটা এক্সাম্পল বলছি, এই যখন কাজটা করবে একটা প্রশাসনিক আধিকারিকও কথা বলতে ভয় পাবে। তো কাজটার কতটা মানে যতটুকু ভালো করার কতটা ভালো হতে পারে কাজটা আপনি বলুন। তো এই যে মুখোশ পড়ার নামে আমাদের মুখ্যমন্ত্রীকে মানুষ দেখেছে, তো মানুষ যেটা আশা করেছিল সেটা মানিক সাহাজি নন। ওনার ভেতরে একটা দাম্ভিকতা চলে এসছে, অহংকার ভাব চলে এসছে। উনি যখন প্রথম দিন মুখ্যমন্ত্রী হয়েছেন ওনার স্টেটমেন্টটা দেখবেন, আর এখন ওনার কিছু কার্যকলাপ দেখবেন যে একটা অহং ভাব চলে এসছে। মানে মানিক সরকার এবং মানিক সাহার মধ্যে অহংয়ের দিকে কোনো পার্থক্য নেই, ইকুয়াল দুজন। মানিক সরকারও একটা প্রচণ্ড একটা ভাব নিয়ে থাকেন মুখ্যমন্ত্রী, অথচ জনগণ মুখ্যমন্ত্রী বানিয়েছে, ভোট দিয়েছেন বলে যে জয়লাভ হয়েছে, এবং ওদেরকে পার্টি বানিয়েছে মুখ্যমন্ত্রী। আর মানিক শাহকে নন এমএলএকে মুখ্যমন্ত্রী পার্টি বানিয়েছে। মানুষ তো ওনাকে ভোট দিয়ে জয়লাভ করাননি, পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী হয়ে ছাপ্পা ভোট দিয়ে জয়লাভ করেছেন। ছাপ্পা ভোট সারা রাজ্যবাসী দেখেছে, মিডিয়ার মাধ্যমে দেশবাসী দেখেছে। তো ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী হয়েছেন, তারপরও মানুষ ভাবলো যে না, ওনারা আমলে আমরা হয়তো বা কিছু একটা ভালো হবে। কিন্তু কোথায় ডেভেলপমেন্ট? রেগার ওয়েজেস কি বাড়লো? রেগার ওয়েজেস বিজেপির কমিটমেন্ট মতো কি বাড়লো? বিদ্যুৎ কি ফ্রি হলো? মহিলাদের জন্য কি ফ্যাসিলিটি দিয়েছেন মুখ্যমন্ত্রী? কিন্তু আপনি যান আমাদের কর্ণাটকে, যান আমাদের তেলেঙ্গানায়, 200 ইউনিট প্রতিটা নাগরিকের বিদ্যুৎ বিল ফ্রি, 200 ইউনিট। প্রতিটা মহিলার, বিপিএল ক্যাটাগরির হোক আর এপিএল হোক, প্রত্যেকটা মহিলার বাস ফ্রি। 3000 করে মহিলাদের পেনশন যারা চাকরি করেন না। 500 টাকায় সিলিন্ডার দিচ্ছে তেলেঙ্গানা সরকার, তাদেরকে বলা হয় মুখ্যমন্ত্রী। কিন্তু মানিক সাহাজি বলুন না, কি আম পাবলিকের জন্য কি করছেন? আম পাবলিকের জন্য কি করছেন? তো এই মুখ্যমন্ত্রী তো মানুষ বলছে যে কোনোভাবে এই দলটাকে আমরা ভাগাতে চাই, শুধু মুখ্যমন্ত্রী না, দলটাকেও বিসর্জন দিতে চাই, গঙ্গায় না সমুদ্রে। বর্তমান রাজ্যে যে আইন ব্যবস্থা বা আইনি যে পরিস্থিতিগুলো চলছে, কেউ যদি সরকারের
বিরোধিতা করে, সরকারকে নিয়ে সমালোচনা করে, তাদেরকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে, জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, এই সরকার, আমি বললাম না, বারবার একটাই কথা বলতে হয়, ভীতু মুখ্যমন্ত্রী, ভীতু সরকার। একটা সাধারণ মেয়ে, বলতে হয়, আমি নাম নিতে চাইছি না, সাধারণ মেয়ে মুখ খুলল। কেন মুখ খুলল? এই মেয়েটা বোধহয়, আমি শুনেছি, আমি দেখিনি ভিডিও, আমাকে একজন বলেছেন যে কোথায় যাওয়ার সময় বোধহয় ভাঙা রাস্তায় উনি বাইক বা স্কুটি থেকে পড়ে গেছেন, পড়ে পায়ে ব্যথা পেয়েছেন। আমি এক্স্যাক্ট আমি বলতে পারছি না। উনি প্রথম গিয়ে এই ব্যাপারটা নিয়ে লাইভ করেছেন যে সরকারের অবস্থা। তো মানুষ তাকে সাপোর্ট করেছে, হয়তো বা সে এনকারেজ পেয়েছে এখান থেকে যে মানুষ সাপোর্ট করেছে। এনকারেজ পেয়ে সে আরও বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে শুরু করলো এবং তাকে মানুষ আরও বেশি করে সাপোর্ট করতে শুরু করলো। সে আরও বেশি করে শুরু করলো। কেন? সে কেন শুরু করলো? এই যে সে কন্টেন্ট, আমি কন্টেন্ট বলবো যেহেতু সে কন্টেন্ট ক্রিয়েটার, সরকারের বিরুদ্ধে যে কন্টেন্টগুলো তৈরি করছে, সে দেখলো পাবলিকের, এই মেয়েটা তো অশ্লীল ভিডিও করতো। জাস্ট একবার ভেবে দেখুন, অশ্লীল ভিডিও করার পরে যে ভিউজ পেত না, সরকারের বিরুদ্ধে কন্টেন্ট করার পরে এর থেকে বেশি ভিউজ পাচ্ছে। এর মানে সে ইন্টারেস্ট পেল যে আরে আমি যে সরকারের বিরুদ্ধে বলছি, মানুষ, এটা তো সত্য এবং মানুষ সাপোর্ট করছে। সে বলতে, যে কোনো কারণে সে বলতে হয়, সে ভাইরাল হওয়ার জন্য বা সে তার কন্টেন্ট বানানোর জন্য, কিন্তু সে সত্যি বলছে। এবং সে তার যে একটা প্রথম যে অ্যাটিটিউড নিয়ে যে এই লাইনে এসেছিল, সে এটা থেকে বেরিয়ে এসছে। বিজেপির খারাপ ব্যবস্থার কল্যাণে মেয়েটা তার যে আসল যে জায়গাটা ছিল, যেখানে কোনো শ্লীলতা ছিল না, সেখান থেকে সে বেরিয়ে এসছে। এসে কি বলছে? সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে। এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার আছে, কে দিয়েছে? কনস্টিটিউশন। আমার রাইট টু এক্সপ্রেস, আমার এক্সপ্রেশন দেয়ার আমার অধিকার কে দিয়েছে? কে দিয়েছে? আমাদের কনস্টিটিউশন। কি করলো? তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিল। একবার ভাবুন কতটা নির্লজ্জ, কতটা ভীতু, কতটা কাপুরুষের সরকার চলছে ত্রিপুরা রাজ্যে। সাধারণ একটা কন্টেন্ট ক্রিয়েটারকে ছাড়লো না। তো এটা আমি বলবো যে এই কন্টেন্ট থেকে সরকার আমজনতার, ওই মেয়েটাকে জেলে পাঠিয়ে আমজনতার মুখটা বন্ধ করতে চাইছে। সরকার ফলো করেছে যে এই মেয়েটাকে এত সাপোর্ট পাবলিক কেন করছে, এর মানে কোনো একটা জায়গায় আমাদের গলতি তো আছে, তার জন্য মানুষ সাপোর্ট করছে ওকে। মিলিয়ন ভিউজ হয়েছে ওর, তো ওকে জেলে ঢুকিয়ে ভয় দেখালো যে সরকার দেখো কি করতে পারে, কমেন্ট করবে না, কথা বলবে না। তার যে কথা বলার ধরন এবং সেখানে যে অশালীন কথাগুলো, যে কোনো মন্ত্রী বিধায়কের নামের আগে, ইভেন কি প্রধানমন্ত্রীকে নিয়ে পর্যন্ত কুরুচিকর মন্তব্য এবং গালিগালাজ যেটা করেছে, আপনারা কি তাহলে সেই ব্যাপারটার পক্ষে? বিপ্লব বাবু যে বলেন যে তারে মুরগির মতো সুল্লালামু, এক নেতাকে, একটা বিরোধী দলের এক নেতাকে বললেন তারে মুরগির মতো ছুলালামু। পারবেন বিপ্লব বাবুকে, মানিক বাবুকে বলতেন এই কথাটা? সাপোর্ট করেন আপনি? গণতন্ত্রে একটা দলের নেতা আরেকটা দলের নেতাকে বলছে মুরগির মতো ছুলালাম, এই কথাটা অশ্লীল নয়? সুদীপ বর্মনের চামড়া তুলে নেব আমরা, এই কথাটা কি অশ্লীল নয়? কে বলছে? বিজেপির যুব মোর্চার নেতারা। একটা কংগ্রেস ভবনে গিয়ে আক্রমণ করা, এটা কি অশ্লীলতা নয়? একটা সাংবাদিক PB24 পত্রিকা অফিসে, প্রতিবাদী পত্রিকা অফিসে PB24 চ্যানেলে গিয়ে আক্রমণ, গাড়ি জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা, এটা কি অশ্লীলতা নয়? কটা গ্রেফতার হয়েছে, কটা অ্যারেস্ট হয়েছে, কদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে, কাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে, কতজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে?
তো তুমি করলে লীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা। অপেক্ষা করুন 2028 সাল। একেবারে শেষ প্রশ্নে আসব, তিপ্রা মথা দল বা প্রদ্যুৎ কিশোর মানিক্য, বা বলবো যে তারা এই রিসেন্টলি নতুন একটা সংগঠন বলবো ওয়ান নর্থ ইস্ট বলে, যেখানে আরও বেশ কিছু নর্থ ইস্টের রাজ্য রয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি এটা যদি আপনি মানিক সাহাজিকে প্রশ্ন করতেন, এটা মনে হয় মানিক সাহাজি ভালো উত্তর দিতে পারতেন, কারণ তিপ্রামথা দল মানিক সাহাজির এখনও পার্টনার। আমি বলবো মানে আমি দেখুন, আমি আবারও মিডিয়ার সামনে বলছি, কংগ্রেস মানে মনের কথা, সত্য কথা বলতে ভয় পায় না, এবং কংগ্রেসে কথা বলার অধিকার আছে। এই ডেমোক্রেসিটা কংগ্রেস দিয়েছে, তার জন্য আমি বলতে পারছি এই কথা বলার মতো আমার মানে আমি এখনও সেই জায়গায় যাইনি, তারপরে আমি বলতে পারছি অন ক্যামেরায়, কেন এটা আমার দল দিয়েছে, তার জন্য আমি প্রাউড ফিল করি আমি কংগ্রেসি। মহারাজা প্রদ্যুৎ মানিক্য প্রচণ্ড ট্যালেন্টেড পলিটিশিয়ান। মহারাজা, ধরুন আমরা যদি কাউকে এই তোকে দেখে নেব, আমাদের শত্রুকে যদি বলি, শত্রু হুঁশিয়ার হয়ে যাবে, এবং হয়তো আমি সেইভাবে অ্যাটাকটা করতে নাও পারি, কিন্তু আমি যদি শত্রুর সঙ্গে বন্ধু হয়ে যাই, তাহলে বন্ধু হয়ে তাকে ড্যামেজ করা বা তার ক্ষতি করা বা তার পতন ঘটানো ইজি। তো আমার মনে হচ্ছে যে মহারাজা প্রদ্যুৎ মানিক্য সেই পথেই হাঁটছেন, বন্ধু হয়ে বিজেপিকে এমন জায়গায় খাদের কিনারে নিয়ে লাথি মারবেন, মেরে একদম এমন জায়গায় ফেলবেন সেখান থেকে উঠে আসতে পারবে না বিজেপি, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং এডিসি নির্বাচনের পরে এটা ক্লিয়ার হবে। আর আমি বলবো অবশেষে তিপ্রামথা যা করছে, মানিক মানে অ্যালায়েন্সে থেকেও মানে মানিক সাহার সরকারের বিরুদ্ধে আমি খুব এনজয় করছি, কারণ অ্যালায়েন্স পার্টনার হয়ে হুমকি দিচ্ছে সরকারকে, এই আমাকে চ্যালেঞ্জ করবি না, দেখে নেব। কে দিচ্ছে? মহারাজা প্রদ্যুৎ মানিক্য। মানিক সাহা চুপ। আর আমাদের বিরোধী দলের নেতাদের, জিতেন চৌধুরী জি থেকে শুরু করে আমাদের নেতাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা মানিক শাহ করে থাকেন, তাদের অন্য নেতারা করে থাকেন, তাদের যুব মোর্চার চুনুপুটিরা পর্যন্ত করে থাকেন, কিন্তু প্রদ্যুৎ মানিক্যকে কিছু বলার মতো মহারাজাকে সাহস পায় না। এটা আমি খুব এনজয় করছি, এবং আমার বিশ্বাস মহারাজা যদি আসলেই আমি যেটা ভাবি বিচক্ষণ হয়ে থাকেন, এডিসি নির্বাচনে বিজেপিকে শ্মশানের মধ্যে উঠাবেন, এটা আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আজকে আপনারা শুনলেন এবং গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে কংগ্রেসের কি মতামত রয়েছে। আমরা যার সাথে কথা বলছিলাম এতক্ষণ ধরে, তিনি প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, তৎসঙ্গে তিনি বর্তমানেও এই দলের সাথে যুক্ত রয়ে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন। অবশ্যই বিভিন্ন খবরাখবর জানতে আপনারা আমাদের ফেসবুক পেজ পিভি নর্থ ইস্ট পেজটিকে ফলো করতে ভুলবেন না, এবং আমাদের ওয়েবসাইটটিকে অবশ্যই ভিজিট করবেন। ধন্যবাদ।